আমি খাটের ওপর উপুর হয়ে শুয়ে পড়লাম। প্রতিবার ও যেভাবে আমাকে শুতে বলে ঠিক সেই চেনা পজিশনটা নিলাম। দুই পা একটু মুড়ে হাঁটু দুটো বাইরের দিকে ছড়িয়ে দিলাম। সৈকত ওর উষ্ণ হাত দুটো আমার কোমর আর হাড়ের সংযোগস্থলে রাখল। ফিসফিস করে বলল, একদম রিল্যাক্স করো অন্তু, শরীরটা একদম ছেড়ে দাও আমার ওপর, কোনো জোরতা রেখো না। প্রতি শুক্রবার রাতে ও আমার শরীরের হাড়গুলো নিয়ে এক অদ্ভুত খেলা খেলত। আমি ভাবতাম ও বুঝি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে কেয়ারিং স্বামী। যতদিন না আমার ডাক্তার বান্ধবী অবনী আমাকে একটা চরম সত্যি মনে করিয়ে দিয়ে আমার পায়ের তলার মাটি কেড়ে নিল। আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা যে ওখানেই লুকিয়েছিল, সেটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ঠিক অন্য সব শুক্রবারের মতোই সেদিনও রাত তখন 9টা। সৈকত ততক্ষণে আমার পা আর শরীর এলিয়ে দেওয়ার জন্য একটা গামলায় কুসুম কুসুম গরম জলেতে কিছুটা লবণ মিশিয়ে রেডি করে রেখেছে। এটা ওর দীর্ঘদিনের অভ্যেস। বাথরুমের ভেতরটা গরম জলের ভাপে একদম অন্ধকার হয়ে আছে, চারপাশের আয়নাগুলোয় জমেছে ঘন বাষ্পের আস্তরণ। সৈকত আমার খুব কাছে এগিয়ে এল। পরম মমতায় আমার সুতির সালোয়ার কামিজের বোতামগুলো আলগা করতে করতে বলল, কি গো অন্তুমণি, আজ কি খুব ধকল গেছে তোমার ওপর দিয়ে? ওর এই শান্ত, গম্ভীর আর মায়াবী গলার আওয়াজটা শুনলেই আমার বুকের ভেতর কেমন যেন একটা অদ্ভুত ভরসা কাজ করত। মনে হতো দুনিয়ার সব ঝড় ঝাপটা থেকে এই মানুষটা আমাকে আগলে রাখবে। আমি ওর চওড়া কাঁধটার ওপর মাথাটা এলিয়ে দিয়ে আলতো করে মাথা নাড়লাম। না গো, আজ অফিসে কাজের চাপ তেমন ছিল না, বেশ আরামেই কেটেছে দিনটা। বাঁচানো গেল। তাহলে জলদি এই গরম জলেতে শরীরটা ডুবিয়ে দাও, সব ক্লারিটি চলে আসবে। তুমি ফ্রেশ হতে হতে আমি তেলটা একটু গরম করে নিই, ম্যাসাজের টেবিলটা রেডি করি। ও আমার কপালে আলতো করে একটা চুমু খেল। ওর ছোঁয়ায় আমার মনটা কৃতজ্ঞতায় ভরে উঠল। দেখতে দেখতে আমাদের বিয়ের 7টা বছর কেটে গেল। কিন্তু সৈকত ঠিক আগের মতোই আছে। সেই প্রথম দিনের মতোই যত্ন, সেই একই রকম ভালোবাসা আর আগলে রাখার মানসিকতা। একটুও বদলায়নি মানুষটা। বিশেষ করে ওর নিজের আবিষ্কৃত এই হাড়ের থেরাপি বা মাসাজটা তো আমার মনে ওর প্রতি একটা অন্ধ বিশ্বাস তৈরি করে দিয়েছিল। ও সব সময় বলতো, তুমি যে সারাদিন ডেস্কে বসে কম্পিউটারে কাজ করো, এতে তোমার পেলভিস বা শ্রেণীচক্রের হাড়ের পজিশন একটু একটু করে সরে যায়। আমরা যদি প্রতি সপ্তাহে এটা ঠিক না করি, তবে ভবিষ্যতে মা হওয়ার সময় কিংবা বয়সের শেষের দিকে গিয়ে তুমি সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। আর সেই কারণেই বিয়ের ঠিক দ্বিতীয় মাস থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো একটা শুক্রবারও বাদ যায়নি। ও যতই ক্লান্ত থাকুক বা যতই জরুরি কাজ থাকুক না কেন, এই থেরাপি ও করবেই। আমি খাটের ওপর উপুর হয়ে শুয়ে পড়লাম। প্রতিবার ও যেভাবে আমাকে শুতে বলে ঠিক সেই চেনা পজিশনটা নিলাম। দুই পা একটু মুড়ে হাঁটু দুটো বাইরের দিকে ছড়িয়ে দিলাম। সৈকত ওর উষ্ণ হাত দুটো আমার কোমর আর হাড়ের সংযোগস্থলে রাখল। ফিসফিস করে বলল, একদম রিল্যাক্স করো অন্তু, শরীরটা একদম ছেড়ে দাও আমার ওপর, কোনো জোরতা রেখো না। আমি চোখ দুটো বন্ধ করে সম্পূর্ণভাবে ওর ওপর নিজেকে সঁপে দিলাম। নিজের স্বামীর ওপর কি কোনো স্ত্রী সন্দেহ করতে পারে? ওর হাতের আঙুলগুলোর নড়াচড়া ভীষণ পেশাদার মনে হতো। প্রথমে খুব হালকা হাতে চাপ দিয়ে ও ঠিক হাড়ের জোরটা খুঁজে বের করত। তারপর হুট করেই একটা নির্দিষ্ট ও পরিমাপ করা শক্তিতে চাপ দিত। আর তখনই ভেতর থেকে খুব হালকা একটা ক্লিক বা মরার হাড় ভাঙার মতো শব্দ হতো। শব্দটা হওয়া মাত্রই ও হাতটা সরিয়ে নিত। পুরো প্রক্রিয়াটাতে আমার একটুও লাগত না, বরং এরপর সারা শরীরে একটা আরামদায়ক অবশ ভাব নেমে আসত। সত্যি বলতে, এই 7 বছরে আমার পুরনো পিঠের ব্যথাটা আর কখনো ফিরে আসেনি। ম্যাসাজ শেষ হলেই মনে হতো পুরো শরীরটা যেন হালকা হয়ে গেছে। ব্যাস, আজকের মতো ছুটি আমাদের ম্যাডামের। সৈকত আমার গায়ের ওপর কাঁথাটা টেনে দিয়ে খুব সাবধানে আমায় ঢেকে দিল। তারপর চোখের দিকে তাকিয়ে হাসল, এখন কেমন লাগছে শুনি? তোমার হাত দুটো জাদুকরি গো। মাঝে মাঝে ভাবি, তুমি হিসাবরক্ষক না হয়ে কোনো বড় অর্থোপেডিক ডাক্তার হলে দেশের কত উপকার হতো। ওর সেই পরিচিত স্নিগ্ধ হাসিটা হাসল, যে হাসিতে আমি বারবার প্রেমে পড়ি। বলল, আরে, আমি তো শুধু আমার ঘরের বউটার ডাক্তার, তোমাকে একটু সুখে রাখতে না পারলে এই জীবনের কি মূল্য? ঠিক এই রোমান্টিক মুহূর্তেই ঘরের দরজাটা হুড়মুড় করে খুলে গেল। আমার শাশুড়ি মা, রাহেনা দেবী, হাতে একটা বাটি নিয়ে ঘরে ঢুকলেন।
ওনার এই এক স্বভাব, 7 বছরেও উনি ঘরে ঢোকার আগে নক করার প্রয়োজন মনে করেননি। প্রথম প্রথম একটু খারাপ লাগলেও এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। ও সৈকত, অন্তু, তোদের জন্য গরম গরম খাসির পায়ার স্যুপ বানিয়ে আনলাম। হাড়ের জন্য খুব ভালো, একদম গরম থাকতে থাকতে খেয়ে নে তোরা। শাশুড়ি বাটিটা খাটের পাশের টেবিলে রাখলেন। সৈকত মায়ের হাত থেকে বাটিটা নিয়ে আমার দিকে তাকালো। আমি ওনার চোখের ভাষা খুব ভালো করেই চিনি। মা এসেছেন আমাদের তদারকি করতে। মা, তুমি এই রাতে কেন কষ্ট করতে গেলে বলো তো? আমায় ডেকে বললে আমি এই রান্নাঘর থেকে নিয়ে আসতাম। সৈকত একটু আদুরে গলায় মাকে ধমক দিল। আরে না রে বাবা, তোদের সুস্থ না দেখলে আমার রাতে ঘুম আসে নাকি? শাশুড়ি মায়ের চোখ দুটো তখন আমার সারা শরীরে ঘুরপাক খাচ্ছিল। একটা তীক্ষ্ণ, অনুসন্ধিৎসু দৃষ্টি, কেমন যেন একটা অস্বস্তিকর চাউনি, যা আমি 7 বছরেও কোনোদিন সহজভাবে নিতে পারিনি। উনি আমার কোমরের দিকে তাকিয়ে সন্তুষ্টির একটা লম্বা শ্বাস ফেললেন। তারপর মাথা নেড়ে বললেন, বাহ, সৈকত তো দেখি সত্যিই ওস্তাদ হয়ে গেছে। সৈকত মুচকি হাসল। মা আবার বললেন, কোমরের হাড়ের এই চওড়া ভাবটা এখন বেশ বোঝা যাচ্ছে। আগের চেয়ে অনেক ছড়ানো আর নরম হয়েছে। হাড়ের জোরগুলো এভাবে আলগা আর চওড়া হলে সন্তান পেটে টিকতে সুবিধা হয়। তখন একটার পর একটা বাচ্চা খালাস করা কোনো ব্যাপারই না। বংশের বাতি জ্বালাতে আর কষ্ট হবে না। লজ্জায় আমার কান মাথা গরম হয়ে গেল। আমি চট করে মুখটা নামিয়ে নিলাম। কিন্তু সৈকতকে দেখলাম ভীষণ গর্বিত ভঙ্গিতে হাসতে, যেন মা ওকে কোনো মস্ত বড় কাজের জন্য মেডেল দিয়েছেন। ও আমার হাতে বাটিটা তুলে দিয়ে বলল, নাও, মায়ের হাতের গরম স্যুপটা খেয়ে নাও জলদি। আমি বাধ্য মেয়ের মতো স্যুপটা খেয়ে নিলাম। বুকটা এক অদ্ভুত তৃপ্তি আর সুখে ভরে ছিল তখন। মনে হচ্ছিল, আমার চেয়ে সুখী মেয়ে বোধহয় এই পুরো দুনিয়াতে আর একটাও নেই। এমন একটা স্বামী যে আমার শরীরের খেয়াল রাখে, এমন এক শাশুড়ি যে আমাদের ভবিষ্যতের কথা ভাবে। কিন্তু আমার সরল মনে বিন্দুমাত্র আঁচড় কাটেনি যে, এই হাড়ের জোর আলগা করা আর সৈকতের এই বিজয়ী হাসির আড়ালে কত বড় এক অন্ধকার সত্যি লুকিয়ে আছে। পরদিন ছিল শনিবার। বিশ্ববিদ্যালয়ের পুরনো বান্ধবীরা মিলে অনেকদিন পর একটা গেট টুগেদার ডাকল। আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু সৈকতই জোর করল। ও নিজে গাড়ি চালিয়ে আমাকে হাওড়ার সেই রেস্তোরাঁটার সামনে নামিয়ে দিয়ে গেল। গাড়ি থেকে নামার আগে ও খুব যত্ন করে আমার ওড়নাটা ঠিক করে দিল। আড্ডা শেষ হলেই আমাকে একটা ফোন করো অন্তু, আমি এসে নিয়ে যাব। আচ্ছা, সাবধানে যেও। গুড বাই। গুড বাই। ওকে বিদায় দিয়ে আমি রেস্তোরাঁয় ঢুকলাম। প্রায় 10 বছর পর চেনা মুখগুলোকে একসাথে দেখে বুকের ভেতরের জমানো একাকিত্বটা যেন এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। কত গল্প, কত স্মৃতি, আর কত হাসাহাসি। সবার চেহারা কিছুটা বদলালেও সেই পুরনো পাগলামিটা একদম একই রকম আছে। খাবার টেবিলের ঠিক পাশেই বসেছিল অবনী। ও আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী মেয়ে ছিল। এখন ও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের একজন নামকরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অন্তু, তুই তো একদম আমাদের ভুলেই গেছিস। অবনী আমাকে জড়িয়ে ধরে বলল, আরে না রে, আসলে সংসারের নানা কাজে। আমি একটু আমতা আমতা করলাম। সংসার নাকি বরের পিড়িতে? আমরা কিন্তু সব খবর রাখি। তোর বর নাকি তোকে একদম রানীর মতো আগলে রাখে। অন্য এক বান্ধবী পাশ থেকে ফোরন কাটল। সৈকতের কথা উঠতেই আমার মুখে একটা গর্বের হাসি ফুটে উঠল। আমি অবনীর দিকে তাকিয়ে বললাম, জানিস অবনী, তোরা এত বড় বড় ডাক্তার হয়েছিস, কিন্তু আমার বর কোনো ডিগ্রি ছাড়াই যা করে, তুই শুনলে অবাক হয়ে যাবি। অবনী কৌতূহল নিয়ে তাকালো, কি করে তোর বর? ওই যে তোদের হাড়গোড়ের ব্যাপার স্যাপার আর কি। ও প্রতি সপ্তাহে নিয়ম করে আমার একটা বিশেষ মেসাজ করে দেয়। ও বলে সারাদিন বসে কাজ করার জন্য আমার পেলভিক বোনের পজিশন নাকি নষ্ট হয়ে যায়। তাই ও প্রতি শুক্রবার রাতে খুব সুন্দর করে হাড়গুলো সেট করে দেয়। একটা হালকা ক্লিক করে শব্দ হয়, আর তারপর সারা শরীরের সব ক্লান্তি গায়েব। বিগত 7 বছর ধরে ও এই কাজটা এক ফোঁটাও মিস করেনি। আমি বেশ হাত পা নেড়ে গর্বের সাথে বলতে লাগলাম। আমাদের চারপাশের বান্ধবীরা তো হেসেই খুন। কেউ বলল, আরে ভাই, এমন স্বামী যেন পরের জন্মে আমিও পাই। কেউ বলল, আমাদের বরেরা তো একটু পা টিপে দিতে বললেই মুখ কাচুমাচু করে, আর তোর বর পুরো থেরাপিস্ট। সবার এই প্রশংসা শুনে আমার বুকটা গর্বে 10 হাত হয়ে যাচ্ছিল।
কিন্তু ঠিক তখনই আমি অবনীর দিকে তাকালাম। দেখলাম ওনার মুখের সমস্ত রং মুহূর্তের মধ্যে উবে গেছে। ও যেভাবে আমার দিকে তাকিয়ে আছে সেটা কোনো স্বাভাবিক চাউনি নয়। ওনার চোখে ফুটে উঠেছে এক চরম আতঙ্ক আর ঘোর অবিশ্বাস। অন্তু, অবনীর গলাটা কেমন যেন চেরা শোনালো। ও ভীষণ গম্ভীর হয়ে গেল। তুই একটু আগে কি বললি, আর একবার বলবি প্লিজ? ও ঠিক কোন জায়গায় হাত দেয়, কিভাবে চাপটা দেয়, আর ওই হাড়ের শব্দটা শরীরের ঠিক কোন অংশ থেকে আসে? আমি একটু ঘাবড়ে গেলাম। কেন রে, কি হয়েছে? ওই তো কোমরের নিচের দিকে, পেলভিসের জয়েন্টগুলোতে খুব আলতো করে ধরে একটা ঝাঁকুনি বা চাপ দেয়। আর শব্দটা ঠিক ওই দুই উরুর সংযোগস্থলের পেছনে থেকে আসে। অবনীর হাতের কাটা চামচটা ঠকাস করে প্লেটের ওপর পড়ে গেল। ও যেভাবে কাঁপছিল, মনে হচ্ছিল ও যেন জীবন্ত কোনো ভূত দেখছে। পুরো টেবিলের হাসাহাসি এক সেকেন্ডে স্তব্ধ হয়ে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা আর রহস্যময় ভীতি গ্রাস করল আমাদের চারপাশকে। অবনী, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? ভয়ে দেখাচ্ছিস কেন আমাকে? আমি কাঁপানো গলায় জিজ্ঞেস করলাম। ও আমার কোনো কথার উত্তর দিল না। ওর চোখে তখন আমার জন্য কেবলই এক চরম করুণা আর হাহাকার। হুট করেই অবনী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অত্যন্ত শক্ত মুঠিতে ও আমার হাতটা চেপে ধরল। ওর হাতের তালুটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর ও থরথর করে কাঁপছে। তুই এখনই আমার সাথে আসবি, জলদি। কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ও আমাকে টেনে হিঁচড়ে রেস্তোরাঁর ভেতরের ওয়াশরুমটার দিকে নিয়ে গেল। ভেতরের দরজাটা লক করে ও আমার মুখোমুখি দাঁড়ালো। ওর মুখ থেকে তখন একটা মাত্র বাক্য বের হলো, এমন একটা বাক্য যা শোনার পর আমার মাথার চারপাশটা যেন বনবন করে ঘুরে উঠল। আমার দুই হাঁটু অবশ হয়ে ভেঙে আসতে চাইল। আমি যদি দেয়ালটা শক্ত করে ধরে না দাঁড়াতাম, তবে তখনই মেঝেতে আছড়ে পড়ে যেতাম।